This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজ আমাদের বিষয় বিএনপি কেন ভারতকে এত তোষামোদ করছে। বিএনপি অর্থাৎ বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, তার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সম্প্রতি ভারত সম্পর্কে খুবই উচ্ছ্বসিত, ভারতের সঙ্গে সম্পর্ক গড়ার ক্ষেত্রে। এবং শুধু তিনি নন, তার দলের আরও দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্তরের যে নেতারা আছেন ওই সেই দেশে, তারাও কিন্তু পাড়া মহল্লায় বিভিন্ন জায়গাতে এখন ভারতের সঙ্গে বিএনপির খুব ভালো সম্পর্ক হতে যাচ্ছে, সম্পর্ক হয়েছে, এই ধরনের একটা বড় প্রচার তারা ওখানে চালাচ্ছেন। সবটা যে মিডিয়াতে আসছে সামনে তা কিন্তু নয়, কিন্তু নানান সূত্র থেকে জানা যাচ্ছে যে বিএনপি তারা একটা বাংলাদেশ জুড়ে প্রচার চালাচ্ছে যে ভারত তারা আমাদের পাশে আছে, অর্থাৎ আমরা ভারতের বন্ধু, ভারত আমাদের বন্ধু। এখন এই যে প্রচার, এই প্রচারের একটি প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপটটি হচ্ছে যে শেখ হাসিনা 5ই আগস্ট দেশ ছাড়ার পরে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়, সেই পরিস্থিতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি একটু অনুযোগের সুরে বলেছিলেন যে ভারতের রাষ্ট্রদূত আমাদের সঙ্গে তেমন যোগাযোগ রাখেন না, অন্য রাষ্ট্রদূতেরা আমাদের সঙ্গে অনেক বেশি সৌজন্য সম্পর্কে তারা সবসময় আমাদের সঙ্গে জুড়ে আছেন, কিন্তু ভারত ততটা করে না। তিনি কিছু দৃষ্টান্তও দেন এবং অবশ্যই তাতে ঢাকায় যে চীনের রাষ্ট্রদূত আছেন তার কথাও বলেন যে উনি তো বেশ কয়েকবার আমাদের অফিসে এসছেন। এখন এই অনুযোগটি মিথ্যে, এ কথা বলার কোনো অবকাশ নেই, যে কারণে ভারত সরকার অর্থাৎ নয়াদিল্লির নেতৃত্ব, নরেন্দ্র মোদীর সরকার, তারা ঢাকায় ভারতের যিনি হাই কমিশনার প্রণয় ভার্মা, তাকে পরামর্শ দেয় যে আপনি বিএনপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করুন। এবং সেই বৈঠকটি হয় একটা দীর্ঘ বৈঠক। সেই বৈঠক শেষে প্রণয় ভার্মা তিনি একেবারে একজন কূটনীতিকের ভাষায় বলেন যে এটা ছিল একটা সৌজন্য বৈঠক, ফলে এটুকু বলেই তিনি চলে যান। কিন্তু যেটা দেখবার মতন সেটি হচ্ছে যে বিএনপির নেতৃত্ব, প্রথমত মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এবং বিএনপির আরও একাধিক নেতা নেত্রী, তারা প্রচার করতে শুরু করেন, মিডিয়াতে বলতে শুরু করেন। তাদের মধ্যে কেউ কেউ আছেন মানে নেতা এবং তাদের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, সেখানেও তারা বলতে শুরু করেন যে একটা নব অধ্যায় ভারতের সঙ্গে তৈরি হতে যাচ্ছে বা হয়েছে বিএনপির। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইনি একজন সজ্জন রাজনীতিক বলে বাংলাদেশে পরিচিত। আওয়ামী লীগের লোকেরাও কেউ তাকে কখনো ব্যক্তিগত আক্রমণ করেন না, খুবই সজ্জন, তার মানে রাজনীতিতে ক্লিন ইমেজের একজন নেতা। তিনি বিবিসিকে একটি সাক্ষাৎকার দেন এবং সেই সাক্ষাৎকারে তিনি বলেন যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে এবং আমরা চাই ভারতের সঙ্গে একটা দারুণ সম্পর্ক। বিএনপির আরেকজন নেতা তিনি বলেন শুধু ভারত সরকার নয়, আমরা ভারতের যে রাজনৈতিক দল বিজেপি, কংগ্রেস, সিপিএম, তৃণমূল, এই যে যত জাতীয় এবং রাজনৈতিক দলগুলি আছে তাদের সঙ্গেও আমরা বসতে চাই এবং আমরা বলতে চাই যে আমরা কেমন বাংলাদেশ আগামী দিনে উপহার দিতে চাই যদি আমরা এখানে সরকার গড়ার সুযোগ পাই। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি শুধুমাত্র বিবিসি নয়, তিনি বাংলাদেশের প্রথম সারির একাধিক সংবাদপত্রকে, টেলিভিশনকে সাক্ষাৎকারে বলেছেন, একেবারে খুবই গদগদ চিত্তে বলেছেন যে ভারতের সঙ্গে আমাদের যে সম্পর্কের যে শীতলতা ছিল সেটা কেটে যাচ্ছে, বেশ একটা উষ্ণতার সম্পর্ক আমাদের মধ্যে তৈরি হচ্ছে। এই যে সাক্ষাৎকারগুলি তিনি দিয়েছেন তাতে একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন যে আপনাদের সঙ্গে যে সুসম্পর্ক তৈরি করতে যাচ্ছেন আপনারা ভারতের সঙ্গে, তাতে কি কোনো শর্ত থাকছে? এই প্রশ্নটা করার একটা প্রেক্ষাপট আছে, সেটি হচ্ছে বিএনপি নেতৃত্ব এতদিন বলে আসছিলেন যে ভারতের পররাষ্ট্রনীতির মধ্যে একটা ভুল আছে, তারা আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রাখে এবং কূটনীতিতে সব ডিম এক ঝুড়িতে রাখা একটা বোকামি। এ নিয়ে কোনো সন্দেহ নেই যে এটা শুধুমাত্র বিএনপির বক্তব্য নয়, কূটনৈতিক মহল সবসময় মনে করে যে কোনো একটি দেশে শুধুমাত্র একটি দল বা একটা ব্যক্তির সঙ্গে সম্পর্ক রক্ষা করে সেই দেশবাসীর মন জয় করা সম্ভব নয়, যেটাকে বোঝাতে বলা হয় যে সব ডিম এক ঝুড়িতে রাখা বোকামি। ভারত সরকার এই বোকামি বা ভুল যে একেবারে করেনি একথাও কিন্তু বলা যাবে না। কিন্তু বিএনপি একটা শর্ত দিত যে ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে শর্তটি হচ্ছে যে বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের স্বার্থ এই সমস্ত দেখে তবেই তারা এই সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায়।
এই যে কথাগুলি, এটা যে কোনো দেশপ্রেমিক মানুষই বলবেন যে আমার দেশের সার্বভৌমত্ব, আমার দেশের স্বার্থে আমি কথা বলবো, কে না এই কথা বলেন। কিন্তু যখন আপনি এরকম এটাকে একটা শর্তের মোড়কে বলেন, তার মানে আপনি আসলে সম্পর্কের আন্তরিকতা নিয়ে আপনার মধ্যেও খানিকটা ধোঁয়াশা আছে, তাই আপনি একটা শর্ত আরোপ করেছিলেন। সে কারণেই একজন সাংবাদিক তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রশ্ন করেন যে আপনাদের এই যে ভারতের সঙ্গে সম্পর্ক হতে যাচ্ছে, সেটা কি কোনো প্রাক শর্ত আছে বিএনপির তরফে? উনি যে উত্তরটি দিয়েছিলেন, আমি সেটি আপনাদেরকে খানিকটা বলার চেষ্টা করি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটি সেই সাংবাদিককে প্রশ্নের জবাবে বলেন, যে তার বক্তব্য ছিল যে না, আমাদের এরকম কোনো শর্ত নেই এবং আমাদের সঙ্গে কখনোই তারাও কোনো শর্ত দেয়নি, এখানে কোনো শর্ত নেই। এখানে যেটা আমি মনে করি, এক্ষেত্রে যে তারা এগিয়ে এসেছে এটাকে আমি ইতিবাচক মনে করি। আমাদেরও উচিত হবে এই স্টেপটাকে এগিয়ে নিয়ে যাওয়া। আপনি তাদের রাজনীতির সঙ্গে একমত নাও হতে পারেন, কিন্তু এনগেজ তো, অর্থাৎ যুক্ত হওয়া, এটা তো করতেই পারেন। আজকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ হচ্ছে, কিন্তু তৃতীয় পক্ষ দিয়ে তারা কিন্তু কথা বলছে। তারা কি কথা বলছে না? তারা কথা বলছে। ইসরায়েল এবং গাজার মধ্যে যে যুদ্ধ হচ্ছে, সেখানে তৃতীয় পক্ষ কিন্তু কি কথা বলছে না? হ্যাঁ, নিশ্চয়ই তারা কথা বলছে। অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলার চেষ্টা করেন যে তাদের কোনো প্রাক শর্ত নেই ভারতের সঙ্গে সম্পর্ক করার ক্ষেত্রে, এবং তিনি এই যে ভারত বিরোধিতার যে একটা সুর বাংলাদেশে আছে, সেটাকে তিনি খুব পপুলিস্ট মেজার বলে একটু কটাক্ষের সুরে বলেছেন যে এই পপুলিস্ট পার্টি যারা, তারা এগুলি করতে পারে, কিন্তু বাস্তব রাজনীতি করতে গেলে ভারতকে একেবারে এড়ানোর সুযোগ আছে বলে আমি মনে করি না। এই যে কথাটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এটা নতুন কথা। এরকম নতুন কথা বলছেন বাংলাদেশের জামায়াতে ইসলামী, অর্থাৎ বাংলাদেশ জামায়াতে ইসলামী, তার যিনি আমির শফিকুর রহমান, ডক্টর শফিকুর রহমান, তিনিও বলছেন, তিনিও পাড়া মহল্লাতে যেখানে যেখানে তিনি সফর করছেন, সভা করছেন, সেখানে তিনি বলছেন যে আমরা ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই, ভারত আমাদেরকে ভুল বোঝে, আমরা মোটেই সাম্প্রদায়িক শক্তি নই, আমরা সম্প্রীতিকে বিশ্বাস করি, আমরা মনে করি যে বাংলাদেশে সব ধর্মের মানুষের সমানভাবে বাঁচার অধিকার আছে এবং আমরা সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে চাই। এবং একথাও ঠিক যে বেশ কিছু জায়গাতে এ খবরও আসে যে যখন শেখ হাসিনা দেশ ছাড়ার পর সংখ্যালঘুদের ওপর প্রবল আক্রমণ শুরু হয়, তখন কিছু কিছু জায়গায় জামাতের লোকেরা গিয়ে কিন্তু আক্রমণ ঠেকানোর চেষ্টা করেছে। এটা ঘটনা। এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপি এবং জামাতে ইসলাম, তারা এই জামাতে ইসলামী এবং বিএনপি তারা কেন ভারতকে এত খুশি করার চেষ্টা করছে, অর্থাৎ ভারতকে এত তোষামত কেন করছে? ভারত একটা বড় দেশ বলে কি? না, এখানে যে রাজনীতিটা আছে সেই রাজনীতিটা হচ্ছে খুব স্পষ্ট। তারা মনে করছে আগামী দিনে হবে কি হবে না সেটা পরের বিষয়, কিন্তু এই দুটি রাজনৈতিক শক্তি মনে করছে যে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গিয়েছেন, তার দলের শীর্ষস্থানীয় নেতারা কেউ অনেকেই দেশে নেই এবং যারা দেশে আছেন তারা আত্মগোপন করে আছেন। অর্থাৎ বিএনপি এবং জামাতে ইসলামী তারা মনে করছে যে এই একটা দারুণ সুযোগ এসছে, যা আওয়ামী লীগ নেতৃত্বহীন অন্তত 5-10 বছর 15 বছর আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে ঘুরে দাঁড়ানো বা ক্ষমতা দখল মোটেই সম্ভব হবে না। এখন আওয়ামী লীগের একটা ভোট আছে, সেই ভোটটা যা আমাদের কাছে খবর অন্তত একেবারে সলিড ভোট বলতে যেটা বোঝা যায়, অর্থাৎ যে কোনো পরিস্থিতিতেই নৌকা চিহ্নে ভোট দেবেন এই রকম ভোটারের পার্সেন্টেজটা হচ্ছে প্রায় 36%। এটা কিন্তু যে কোনো একটা রাজনৈতিক দলের জন্য একটা বেশ বড় শক্তি। এখন এই যে ভোটাররা, তারা আওয়ামী লীগ যদি নির্বাচনে সেইভাবে লড়াই না করে, প্রার্থী দিতে না পারে, প্রচারে সেইভাবে সামনের সারিতে না আসে, তাহলে এই ভোটাররা কি করবেন? এই ভোটারদের মন জয় করার চেষ্টা বিএনপি এবং জামাতে ইসলামী শুরু করেছে যে আমাকে যদি ক্ষমতায় আসতে হয়। বিএনপিও জানে যে
একেবারে এককভাবে তার পক্ষে ক্ষমতা দখল করা খুব সহজ হবে না। ফলে তারা ওই কারণেই এখন খুব দ্রুত নির্বাচন চাইছে, অর্থাৎ আওয়ামী লীগ ময়দানে নেই এবং আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষের তীব্র ক্ষোভ অসন্তোষ আছে। এই আবহে যদি ভোটটি হয়ে যায় তাহলে বিএনপি হয়তো একক শক্তিতে ক্ষমতায় আসলেও আসতে পারে, তার মধ্যেও তাদের মধ্যে খানিকটা সংশয় আছে। দেখা যাচ্ছে যে বিএনপির একদা শরিক জামাতে ইসলামী, তাদের সঙ্গে এখন বিএনপির আদায় কাজকলায় সম্পর্ক, কেউ কাউকে দেখতে পাচ্ছেন না। এবং এ যদি বলে সূর্য পূর্ব দিকেই উঠেছে, ও বলে যে হ্যাঁ পূর্ব দিকে উঠেছে কিনা আমরা খতিয়ে দেখে তারপরে বলবো, এই রকম একটা, অর্থাৎ কোনো প্রশ্নেই তারা সহমত হতে পারছেন না। এটার কারণটা কি না, দুজনেই মনে করছেন যে আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশে যে আওয়ামী লীগের যে সাপোর্টার যারা আছেন, যে বেসটা তারা আছেন, সেই সাপোর্টারদের তারা নিজেদের শিবিরের দিকে অর্থাৎ নিজেদের পক্ষে টেনে আনার চেষ্টা তুমুলভাবে শুরু করেছেন। তারা বুঝতে পারছেন যে আওয়ামী লীগকে নেতৃত্ব দেওয়ার জন্য খুব ইমিডিয়েট, খুব অদূর ভবিষ্যতে কোনো নেতৃত্ব তৈরি হয়ে ওঠার সম্ভাবনা কম। এটা বাস্তবসম্মত কিনা সেটা অন্য কথা, কিন্তু এই দুটি শক্তি তাই মনে করছে। ফলে তারা এই আওয়ামী লীগের সাপোর্টার, একেবারে নিচুতলার যারা কর্মী সংগঠক, তাদেরকে নিজেদের দলে টানার চেষ্টা করছে। এইখানে ভারতের ভূমিকাটা কোথায়? না, ভারতের ভূমিকাটা এইটা যে আওয়ামী লীগ হচ্ছে একটি ভারত বন্ধু পার্টি। এ নিয়ে কোনো সন্দেহ নেই যে 1971-এ আওয়ামী লীগ যখন মুক্তিযুদ্ধ শুরু করে সেই সময় ভারত সরকার যেভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে মানে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, শুধু তাই নয়, মুক্তিযুদ্ধে গিয়ে ভারতীয় সেনা লড়াই করে প্রাণ দেয়, সেই যে সম্পর্ক, সেই সম্পর্কটা একটা রক্তের বন্ধনে আবদ্ধ। সেই সম্পর্কটা এই যে 53-54 বছর হয়ে গেল বাংলাদেশের স্বাধীনতার পরে, এই সম্পর্কটা মূলত আওয়ামী লীগের সঙ্গে এমনভাবে তৈরি হয়েছে যে আওয়ামী লীগের সাপোর্টাররা মূলত ভারত প্রেমী বা ভারতের সমর্থক, এই বিষয়টি এখন একাত্ম হয়ে গিয়েছে। ফলে বিএনপি এবং জামাত তারা আওয়ামী লীগের এই নেতা, নিচুতলার কর্মী সমর্থকদের হৃদয় জয় করার জন্যে তারাও নিজেদেরকে দেখাতে চাইছে যে দেখো, ভারতের সঙ্গে কিন্তু আমাদেরও সুসম্পর্ক আছে, ভারত কিন্তু আমাদেরও গুরুত্ব দিচ্ছে। জামাতের আমির তিনি বারে বারে বলছেন যে আমরা ভারত সরকারের সঙ্গে বসতে চাই, আমরা ভারতের রাজনৈতিক দলগুলির সঙ্গে বসতে চাই। এটা গেল একটা কারণ। আরও একটা কারণ বিএনপির দিক থেকে আছে, সেটি হচ্ছে যে বিশেষ করে 2001 থেকে 2006 এই যে সময়কালে বিএনপির সরকার ছিল, খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, এই সরকারটি ছিল বাংলাদেশে একটা তীব্র ভারত বিরোধী শক্তি হিসাবে পরিচিত ছিল। অর্থাৎ আমাদের উত্তর পূর্ব ভারতে সেখানে যে জঙ্গি সংগঠনগুলি ছিল, যে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলি ছিল বা এখনও আছে খানিকটা, তাদেরকে বাংলাদেশের মাটি থেকে মদদ দেওয়া হতো এবং সেই মদদ দেওয়ার ক্ষেত্রে বিএনপি সরকারের একটা বড় ভূমিকা ছিল। এটা হাতে নাতে প্রমাণ ভারত সরকার যখন পায়, বিশেষ করে চট্টগ্রামে যখন 10 ট্রাক অস্ত্র উদ্ধার হয়, বাজেয়াপ্ত করা হয় এবং তদন্তে জানা যায় যে সেগুলি চট্টগ্রাম বন্দর থেকে নিয়ে গিয়ে সেগুলো পার্বত্য চট্টগ্রামের ভেতর দিয়ে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোতে পাঠানোর চেষ্টা হচ্ছিল সেখানকার জঙ্গিদের মানে অস্ত্র সরবরাহ করার জন্যে। শুধু তাই নয়, ভারতের বেশ কিছু দাগি জঙ্গি নেতা তারা ঢাকাতে এবং বাংলাদেশের অন্যত্র তারা বসবাস করছিলেন। শেখ হাসিনা যখন 2008-এ বা 2009-এর গোড়ায় যখন দ্বিতীয়বার বাংলাদেশে ক্ষমতায় এলেন, তখন তিনি বাংলাদেশের মাটি থেকে এই ভারত বিরোধী শক্তিকে নির্মূল করেছিলেন। যে কারণে ভারত সরকার আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে এতটা তাদের প্রতি এতটা অনুকূল ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। অর্থাৎ বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আওয়ামী লীগকে যে ভারত সরকার অগ্রাধিকার দিয়েছে, দ্বিতীয় যে বড় পার্টিটি অর্থাৎ বিএনপি তাকে যে দেয়নি, তার একটা বড় কারণ হচ্ছে যে বিএনপির ভারত বিরোধী শক্তিকে মদদ দেওয়ার যে ইতিহাস আছে, সেইটা ভারত সরকার কিছুতেই বিএনপি সেই বিশ্বাসটা আর অর্জন করতে পারেনি যে তারা ওই ভুল আর করবে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন এই বারে বারে এই বার্তাটা দিয়ে বোঝানোর চেষ্টা করছেন যে বিএনপি যদি বাংলাদেশে ক্ষমতায় আসে তাহলে আর 2001 থেকে 6-এর পুনরাবৃত্তি হবে না। অর্থাৎ ভারত বিরোধী কোনো শক্তিকে তারা মদদ দেবে না, ভারতের কোনো জঙ্গি বা বিচ্ছিন্নতাবাদী নেতাকে তারা বাংলাদেশে আশ্রয় দেবে না। এই প্রতিশ্রুতিগুলি তারা বারে বারে দেওয়ার চেষ্টা করছে এবং এটা শুধু তারা ভারত সরকারকে আশ্বস্ত করছে তাই শুধু নয়, তারা আওয়ামী লীগের যে কর্মী সমর্থকরা আছে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে দেখো,
তোমরা যদি এখন আমাদের পাশে থাকো তাহলে আমরা ভারত সরকারকে পাশে নিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ গড়তে পারি। একইভাবে বাংলাদেশের মাটিতে খুব বড় শক্তি না হলেও একটা মানে অনুঘটক শক্তি কিন্তু জামাতে ইসলামী, এবং তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশে রাজনীতি করছে, কিন্তু তাদের নির্বাচনী সাফল্য তেমন একটা নেই। ফলে জামাতের আমির এখন একেবারে ঝাঁপিয়ে পড়েছেন যে শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ, আওয়ামী লীগ যখন দুর্বল, একেবারে বিপর্যস্ত, তখন এই যে ফাঁকা জমি, এই ফাঁকা জমি দখল করার জন্য জামাতের আমিরও ঝাঁপিয়ে পড়েছেন। যে কারণে জামাত এখন যে সদস্য পদ দেওয়ার অভিযান শুরু করেছে, সেখানে তারা বেশ কিছু হিন্দুকেও সদস্য পদ দিচ্ছে, এবং তারা বলার চেষ্টা করছে যে জামাতে ইসলামী শুধুমাত্র মুসলিমদের জন্য নয়, জামাতে ইসলামী সব ধর্মের মানুষের জন্যে। এই যে কথাগুলি তারা বলছেন, এই কথাগুলি বলছেন, তারা দেখাতে চাইছেন যে ভারত তাদের পাশে আছে, তারাও ভারতের পাশে আছে। এটা আসলে কিন্তু কতটা মনের কথা সেটা আগামী দিনেই বোঝা যাবে, কিন্তু কৌশলটা কিন্তু স্পষ্ট, যে কৌশলটি হচ্ছে বাংলাদেশটাকে দখল নেওয়া, বাংলাদেশের রাজনীতির মাটিকে দখল নেওয়া। এবং যেখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে, যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট করেই বলেছেন, যে ভারতকে এড়িয়ে, ভারতকে অস্বীকার করে বাংলাদেশে কিছু করা মুশকিল। বাংলাদেশের রাজনীতিতে ভারতকে অস্বীকার করাটা একটা বড় ভুল হবে। তিনি মোটামুটি বকলমে স্বীকার করে নিয়েছেন যে অতীতে তারা এই ভুলটি করেছেন। এখন দেখার যে ভারত সরকার কি করে, তার কারণ শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন, তিনি কতদিন এখানে থাকেন, তিনি দেশে ফিরতে চান কিনা, ফেরার অনুকূল পরিস্থিতি আছে কিনা, আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে কিনা, এসব কিছুই দেখার আছে। আগামী কয়েক মাসের মধ্যে যদি নির্বাচন হয়, তাহলে আওয়ামী লীগের ক্ষমতায় ফেরার কোনো সুযোগ নেই। ভারত সরকার চাইবে যে যারা ক্ষমতায় আসবে তারা আওয়ামী লীগের মতন অতটা মানে বন্ধু সরকার না হলেও অন্তত কম শত্রু সরকার হোক, এটা নিশ্চয়ই ভারত সরকার চাইবে, প্রত্যাশা করবে। অর্থাৎ বাংলাদেশে এমন একটা শক্তি ক্ষমতায় আসুক যারা আওয়ামী লীগের মতন অতটা অনুকূলে সিদ্ধান্ত না নিলেও বড় ধরনের বৈরিতা করবে না। এইটা এখন ভারতের অন্যতম অগ্রাধিকার। স্বভাবতই ভারত সরকারও এখন নতুন করে ভাবনা চিন্তা করবে যে বাংলাদেশকে তারা কোন চোখে দেখবে, বাংলাদেশের কোন রাজনৈতিক শক্তিকে তারা তাদের পাশে থাকবে। এটাও এখন ভারত সরকারকেও কিন্তু নতুন করে ভাবতে হচ্ছে। নমস্কার, সকলে ভালো থাকবেন, উৎসব ভালো কাটুক, শুভরাত্রি।